স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ি থানার 4 জন পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ি এলাকায়। এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়, নিহত হয় পুলিশ সদস্যরাও। মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা, লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বললেন, ভুল ত্রুটি আছে কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন না। একই সাথে বিশ্বব্যাংক থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহারের তাগিদও দেন তিনি। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সদস্যভুক্ত শহীদ ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয়, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবার সহ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF সদস্যভুক্ত 7 জন শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংস্থাটি। এছাড়া প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত গুরুতর আহত 16 জন সদস্যকে 1 লাখ টাকা ও 33 জন আহত সদস্যকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। আমরা একটা কঠিন সময় থেকে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা ইসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা শুধু করবো, বাট প্রোঅ্যাক্টিভ ভাবে যদি ভুল ত্রুটিগুলো আপনারা জানান, আমরা সংশোধন করবো। এই জীবের কার্যক্রমের চেষ্টা করছি ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে। সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। একই সাথে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। সচিবালয়ে এমন কথাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রকল্পের কাজের ধীরগতির জন্য নানা কারণের মধ্যে রয়েছে দুর্নীতি, আবার অনেক প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়, ফলে প্রকল্পের অর্থ অপচয়ের পাশাপাশি হয় অপ্রাসঙ্গিক।
মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হতে করা হচ্ছে নীতিমালা। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা এসেস করার জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পে স্থানীয় মানুষের নেওয়া হবে মতামত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের চাওয়া যেন বিশ্ব নেতাদের চূড়ান্ত ঘোষণায় ঠাঁই পায় সে বিষয়ে গুরুত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কার্বন নিঃসরণ খুব কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয় অধিক। এ বিষয়ে ক্ষতিপূরণ সহ বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট ঘোষণা চাওয়া হবে বলেও জানানো হয়। আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে আজারবাইজানে রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নেন তিনি। সম্মেলনের বক্তব্যে তিনি তুলে ধরবেন জলবায়ু পরিবর্তন বিশ্ব সভ্যতাকে কিভাবে হুমকির মুখে ফেলছে। জলবায়ু সম্মেলনে পরিবেশ নিরাপত্তায় নতুন জীবনধারায় গুরুত্ব আরোপ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিং করে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। COP29 এর মূল হচ্ছে যে এটা একটা ফিনান্স কপ বলা হয়, মানে আসলে কম্পেনসেশনটা কিভাবে হবে, বা একটা যারা গ্লোবাল সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করব, বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি, মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি, সেটার উপরে প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। এর আগে দিনের শুরুতেই একটি হোটেলে সমন্বয় সভা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলকে দেশের সংকট, উদ্বেগ ও দাবিগুলো যেন COP29 চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29 যোগ দিয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল 5:15টায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরে দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করালে মৃত্যু কমে আসবে প্রায় 15 গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতি বছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় 24,000 শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সী 5 বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় 12,000 শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই 24,000 যে বাচ্চা মারা যাচ্ছে তার 12,000ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার 15 গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে দুইটা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এইগুলি এখন কমন হয়ে গেছে।
ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে 61 ভাগ নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় 99 ভাগেরই মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়। ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন সাইফুল ও তার বন্ধুরা। হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। ফাঁকা গুলি ছুড়ে লুট করে নিয়ে যায় প্রায় ৮০,০০০ টাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর এই ঘটনার প্রায় ২.৫ মাস পর ১৬টি মামলার আসামি মনসুর আহমেদকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও অধরা তার সহযোগীরা। ২৩ আগস্ট রাত ৩টা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন কলেজ পড়ুয়া সাইফুল ইসলাম। হঠাৎ অস্ত্রসহ হানা দেয় একদল সন্ত্রাসী। ৮০,০০০ টাকা লুট করে ফাঁকা গুলি ছুড়ে পালায় তারা। তালিকাভুক্ত সন্ত্রাসী মনসুর আহমদের নেতৃত্বে লুটের ঘটনায় অংশ নেয় আরও ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনার ২.৫ মাস পর গ্রেপ্তার হয়েছে মনসুর। উদ্ধার হয়েছে অস্ত্র। রাত ৩টার সময় দোকানে হানা দিয়ে তারপর ফাঁকা গুলি ছড়ে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর ৮০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার তৃতীয় শ্বশুরবাড়ি বরগুনা থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানায় ২০ থেকে ৩০ জনের দল গঠন করে পুরো শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল মনসুর। তার নেতৃত্বে নভেম্বর মাসের শুরুতেও প্রবর্তক এলাকায় স্বর্ণ ডাকাতি হয়। এখনও অধরা তার সহযোগীরা। সে আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত। সে একটি ডিমের আড়তে গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সেই ধরনের অপকর্ম করে থাকে। এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে তার নাম জড়িত হয়ে আসছে। এলজি আগ্নেয়াস্ত্র এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তের ব্যবস্থাপক মাসুদ রানা হত্যা মামলার আসামি এই মনসুর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে। নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছেন বিএনপি। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এ সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এ সময় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর বিষয়ে কথা বললেও পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। সমালোচনা করেন সম্প্রতি 2 জন উপদেষ্টার শপথ নিয়ে। বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাইদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে।
রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। 12 নভেম্বর থেকে 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত করা যাবে আবেদন। এবছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি দিতে হবে। 12 ডিসেম্বর লটারি শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। মোস্তফা সরোয়ার ফারুকী সহ নবনিযুক্ত 3 উপদেষ্টার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেত্রী রোকসানা বেগম টুকটুকি। দুপুরে রাজশাহীর সাহেব বাজারে নবনিযুক্ত উপদেষ্টার জুতার মালা সম্বলিত এক ব্যানার নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। পদযাত্রা শেষে নগরীর 0 পয়েন্টে আবার সেই ব্যানার পুড়িয়ে দেন তিনি। তার দাবি, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের দোসর, তাই ফারুকী সহ আওয়ামীপন্থী উপদেষ্টাদের অপসারণ চান তিনি। এ সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দেশ নতুনভাবে স্বাধীন হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেশের এমন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নির্বাচিত সরকার গঠনেরও দাবি জানান তিনি। প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে প্রায় বিরোধে জড়ানোয় প্রথমে মাকে শ্বাসরোধ করে হত্যা, এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে স্বজনদের খবর দেয় 19 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া যুবক সাদ বিন আজিজুর। বগুড়ায় এই হত্যার ঘটনায় আটক ছেলে র্যাবের কাছে দায় স্বীকার করেছে। আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। মায়ের মরদেহ দেখতে পাওয়ার ঘটনা এভাবেই সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেন ছেলে সাদ বিন আজিজুর। স্বজনদের বোঝায় লুটের উদ্দেশ্যে কেউ মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে গিয়েছে। আলমারি আর ঘরের অবস্থা দেখে স্বজনরা তা বিশ্বাস করলেও ফাঁকি দিতে পারেনি র্যাবের চোখ। সিসিটিভির ফুটেজ আর ছেলের দেয়া বর্ণনায় অমিল থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জেরার মুখে সাদ স্বীকার করেছে প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে বিরোধে মাকে হত্যা করার দায়। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। গেল রবিবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া সদরে 4তলা বাড়ির 3 তলায় ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার মরদেহ। হত্যার ঘটনা ডাকাতি হিসেবে প্রমাণ করতে কুড়াল দিয়ে ঘরে থাকা স্টিলের আলমারিতে কয়েকটি কোপ মারে ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের জিনিসপত্র। তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বাকরুদ্ধ এলাকাবাসী। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বের আসল ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে গণমাধ্যম কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। বিগত সময়ের লুটপাটের চিত্র তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নোয়াখালীতে জাহাজে চাকরি দেওয়ার কথা বলে 12 জনকে অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগীদের পরিবার। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে স্বজনরা অভিযোগ করেন অপহৃতদের 4 জন সুবর্ণচর উপজেলার আর 8 জন হাতিয়ার বাসিন্দা। 2 মাস আগে জাহাজে চাকরি দেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায় সুবর্ণচরের নয়ন, হাতিয়ার মিলন ও মালিক মাঝি। এরপর থেকে আর কারো খবর পাওয়া যাচ্ছে না। অপহরণের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা দাবি করেছে পরিবার। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। পাকিস্তানে চরম মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। গেল সপ্তাহে একদিনে বায়ু দূষণজনিত অসুস্থতায় লাহোরের হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 900 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বায়ু দূষণের কারণে বিশ্বে স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানান রোগ বাড়ছে। এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান। বায়ু দূষণে বিপর্যস্ত লাহোর সহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা। দূষণ থেকে শিশুদের সুরক্ষায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়েই চলেছে। স্কুলে দেখেছি অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বায়ু দূষণ ঝুঁকিতে ফেলেছে আমাদের জীবন। ঘর থেকে বের হতে পারছি না, আমরা আসলে কিছুই করতে পারছি না। বায়ুর মান সূচকে 151 থেকে 200 পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, আর স্কোর 201 থেকে 300 হলে তা খুবই অস্বাস্থ্যকর। সূচকে 300 স্কোর ছাড়িয়ে গেলে একে বিপজ্জনক বলা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী বায়ুর মান সূচকে লাহোরের স্কোর 1000 ছাড়িয়ে গেছে। এ কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। চাপ বাড়ছে হাসপাতালে। লাহোরের বায়ু দূষণ এতটাই বেড়েছে যে রাস্তায় বের হলে চোখ ও গলা জ্বালাপোড়া করে। আমাদের মতো খেটে খাওয়াদের বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে। শুধু লাহোর নয়, ভারতের রাজধানী দিল্লিতেও বেড়েছে বায়ু দূষণ। অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বায়ু দূষণে বাড়ছে স্ট্রোক, হার্টের রোগ, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা ধরনের রোগ। মানবসৃষ্ট কারণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। স্বাস্থ্য রক্ষায় আমাদের প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত নয়। ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভুক্তভোগী দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানো এখন সময়ের দাবি। এছাড়া অসময়ে ঝড়, বন্যা, তাপপ্রবাহ, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার প্রসঙ্গ, আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। টাইগারদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে উঠে এসেছে আফগানরা। 9 নম্বরে নেমে গেছে শান্ত মিরাজরা। সিরিজ শুরুর আগে 86 রেটিং ছিল বাংলাদেশের, বা আফগানদের ছিল 84। 3 ম্যাচের সিরিজটা 2-1 ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন 85, বাংলাদেশেরও পয়েন্ট 85। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজবুনরা এখন 9 নম্বরে। অথচ এবছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে 6 পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা 3টি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। পরিবর্তন আসেনি র্যাঙ্কিংয়ের উপরের দিকে, শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজারবাইজানের বাকুতে তাকে যুব উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। এ সময় বিশ্বসেরা কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য ফিফার কাছে সহযোগিতাও চান ডক্টর ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP29-এ ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফাঁকেই প্রধান উপদেষ্টার সাথে দেখা হয় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর। সংক্ষিপ্ত এই সাক্ষাতে জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেন। খবর নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
অধ্যাপক ইউনুস এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার সহায়তাও চেয়েছেন। ফিফা প্রেসিডেন্টের উপস্থিতি, সেই সাথে বিশ্বসেরা কোনো নারী দল বাংলাদেশে এলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আমরা আশা করছি এই ফিফা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ফুটবলের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি করবে, যেটা হয়তো ফুটবলের প্রতি মানুষজনকে আকৃষ্ট করবে। এবং ফিফা প্রেসিডেন্ট যদি ওনার সফরকালে কোনো নারী দলকে দেশে এনে আমাদের এখানে কোনো খেলা চালানো সক্ষম হয়, তা আমার মনে হয় যে সেটা নারী ফুটবলারদের জন্য একটা বিশাল প্রাপ্তি হবে। এবার সাফ জেতার পর নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন নারী ফুটবলাররা। সে সময় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। সবশেষ 2019 সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট। সেবার এশিয়া সফরের অংশ হিসেবে 2 দিনের জন্য বাংলাদেশ ঘুরে গেছেন ইনফান্তিনো। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবার আরও কিছু সংবাদ এক নজরে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ময়নারঘোনা 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সৈয়দুল আমিনকে। তার বিরুদ্ধে 7টি হত্যাসহ উখিয়া থানায় 9টি মামলা রয়েছে। নাটোরের 6টি সনাতন পরিবারের ডাকাতি ও লুট করে 3 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোরে মিরপাড়া ও পালপাড়া এ ঘটনা ঘটে। ভোরে পূজার জন্য ফুল তুলতে বের হন মিরপাড়ার উত্তম সাহা। এ সময় তার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া পালপাড়ায় 5টি বাড়িতে ডাকাতি করা হয়। চুয়াডাঙ্গায় সিনজেন্টা কোম্পানির হোয়াইট গোল্ড ফুলকপির বীজ লাগিয়ে প্রতারিত কৃষকরা মানববন্ধন করেছেন। দুপুরে মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন শতাধিক চাষি ফুলকপির বীজ ব্যবহার করে প্রতারিত হয়েছেন। প্রতারণার কথা জানিয়ে কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাননি কৃষকেরা। কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে কক্সবাজারগামী ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজারগামী ট্রেন বিরতি আন্দোলন নামে একটি সংগঠন। সকালে লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।